ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চেতনা টিভি। আজকে এক্সাম ওরিয়েন্টেড একটি ক্লাস আমরা রয়েছে এবং এই ক্লাসে কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা হচ্ছে। ম্যাম সুচিস্মিতা ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছেন। ম্যাম নতুন করে স্বাগত। বেশ কিছুটা ক্লাস তো অলরেডি হয়ে গিয়েছে, আরও কিছুটা বাকি রয়েছে। তার আগে একটুখানি আমি জানতে চাইবো যে কি ধরনের প্রশ্ন আসতে পারে, কোয়েশ্চেন টাইপ যদি একটু আলোচনা। হ্যাঁ, এই তো আমি ওজন যখন ডিসকাস করছিলাম সেই সময় তো বলেই দিচ্ছিলাম কিরকম আসে। কার্বন ডাই অক্সাইডটা করবো, সেখানেও ওরকম প্রশ্ন, খুব কমন প্রশ্ন আসে কার্বন ডাই অক্সাইড থেকে। আমি যদি বলি, যেমন খুব কমন প্রশ্ন যে কোন গ্যাসের প্রেজেন্সে চুন জল ঘোলা হয়, লাইম ওয়াটার মিল্কি, কার্বন ডাই অক্সাইড। গ্লোবাল ওয়ার্মিং থেকে কার্বন ডাই অক্সাইডের প্রশ্ন আসে। আমি বাকিটা পড়াতে থাকি, যেখানটা যে টপিকটা পড়াবো সেখানে আমি কার্বন ডাই অক্সাইডের কি কোয়েশ্চেন আসে আমি ডিসকাস করে দেবো। চলো, আমরা যেখান থেকে শুরু করছিলাম সেটা হচ্ছে গিয়ে প্রপার্টিজ অফ কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইডের প্রথম প্রপার্টিটা যদি বলি, ফার্স্ট বলবো কার্বন ডাই অক্সাইড ইজ অ্যাসিডিক ইন নেচার। কেন অ্যাসিডিক? কারণ কার্বন ডাই অক্সাইডকে জলে ডিজলভ করলে একটা অ্যাসিড তৈরি করে, কার্বনিক অ্যাসিড। তাহলে কার্বন ডাই অক্সাইডকে জলে ডিজলভ করলে যেহেতু কার্বনিক অ্যাসিড তৈরি করছে, সেজন্য কার্বন ডাই অক্সাইড হচ্ছে অ্যাসিডিক ইন নেচার। ওকে, নেক্সট পরের পয়েন্ট বলি, কার্বন ডাই অক্সাইড অলসো অ্যাক্টস অ্যাজ অ্যান অক্সিডাইজিং এজেন্ট। অক্সিডাইজিং এজেন্ট হিসাবে কার্বন ডাই অক্সাইড অ্যাক্ট করে। সো কার্বন ডাই অক্সাইড অ্যাক্টস অ্যাজ অ্যান অক্সিডাইজিং এজেন্ট, জারক পদার্থ হিসাবে কার্বন ডাই অক্সাইড ফাংশন করে। থার্ড পয়েন্ট বলছি, এরকম দুটো কমন সাবস্টেন্স আছে, যে দুটো কম্পাউন্ড কার্বন ডাই অক্সাইড গ্যাসটাকে অ্যাবজর্ব করতে পারে। কি কি দুটো? একটা হচ্ছে গিয়ে কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রক্সাইড, আর আরেকটা হচ্ছে গিয়ে কস্টিক পটাশ বা পটাশিয়াম হাইড্রক্সাইড। কস্টিক সোডা সোডিয়াম হাইড্রক্সাইড, কস্টিক পটাশ পটাশিয়াম হাইড্রক্সাইড, এই দুটো কম্পাউন্ড কার্বন ডাই অক্সাইড গ্যাসকে অ্যাবজর্ব করে। নেক্সট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কার্বন ডাই অক্সাইড টার্নস লাইম ওয়াটার মিল্কি। চুন জল ঘোলা করে কার্বন ডাই অক্সাইড। ওকে, লাইম ওয়াটারকে মিল্কি করে কার্বন ডাই অক্সাইড। কেন মিল্কি হচ্ছে? তার কারণ ক্যালসিয়াম কার্বনেট তৈরি হয়, which is insoluble। অদ্রাব্য ক্যালসিয়াম কার্বনেটের অধক্ষে পড়ে, প্রেসিপিটেট পড়তে থাকে, সেই জন্য চুন জলটা ঘোলা হয়ে যায়। আবার এই ঘোলা চুন জলের মধ্যে দিয়ে আরও যদি আমরা কার্বন ডাই অক্সাইড গ্যাস পাস করাতে থাকি, আস্তে আস্তে সলিউশনটা ট্রান্সপারেন্ট ক্লিয়ার হয়ে যায়। তাহলে প্রথমে অল্প একটু কার্বন ডাই অক্সাইড দিলে চুন জলের মধ্যে, চুন জলটা ঘোলা হচ্ছে, ক্যালসিয়াম কার্বনেট তৈরি হচ্ছে। এই ঘোলা জলের মধ্যে দিয়ে আরও বেশি আমি কার্বন ডাই অক্সাইড পাস করাচ্ছি, তখন সেই ঘোলা জলটা আবার ট্রান্সপারেন্ট ক্লিয়ার হচ্ছে। তাহলে নিশ্চয়ই আবার একটা অন্য কোনো কম্পাউন্ড তৈরি হয়। কি তৈরি হয়? সেকেন্ড কেসে হচ্ছে যখন এক্সেস অফ কার্বন ডাই অক্সাইড পাঠানো হয়, সেই সময় ক্যালসিয়াম বাইকার্বনেট তৈরি হয়। এই যে ক্যালসিয়াম বাইকার্বনেট যেটা তৈরি হলো, এটা আবার দ্রাব্য সলিউবেল, ডিজলভ করে যায়। তাহলে যেহেতু এটা ডিজলভ করে যাচ্ছে চুন জলের মধ্যে, সেই জন্য চুন জলটা আবার স্বচ্ছ হয়ে যাচ্ছে। সিমিলারলি কার্বন ডাই অক্সাইড যেমন চুন জলকে ঘোলা করে, স্বচ্ছ করে, অল্প পাঠালে ঘোলা হয়, বেশি পাঠালে তোমার স্বচ্ছ হয়ে যাচ্ছে। সিমিলারলি কার্বন ডাই অক্সাইডের মতন আর একটা গ্যাসও আছে যারও সেম এফেক্ট উইথ লাইম ওয়াটার, অ্যান্ড দ্যাট ইজ সালফার ডাই অক্সাইড। সালফার ডাই অক্সাইড গ্যাস অলসো টার্নস লাইম ওয়াটার মিল্কি। নেক্সট যেটা আমি পড়ব সেটা হচ্ছে গিয়ে কার্বন ডাই অক্সাইডের একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি আছে বা এফেক্ট আছে, সেটা হচ্ছে গিয়ে গ্লোবাল ওয়ার্মিং, উষ্ণায়ন, বিশ্ব উষ্ণায়ন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক গ্লোবাল ওয়ার্মিং। এরকম বেশ কিছু গ্যাস আছে যে গ্যাসগুলো গ্লোবাল ওয়ার্মিং এর জন্য রেসপন্সিবল। তার আগে বলি গ্লোবাল ওয়ার্মিং কি হচ্ছে। গ্লোবাল ওয়ার্মিং ইজ আ ফেনোমেনন ডিউ টু উইচ the temperature of the earth surface is increasing gradually। আর্থ সারফেসের টেম্পারেচার আস্তে 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 ইনক্রিজ করছে।
কেন ইনক্রিজ করছে? কারণ এরকম কিছু গ্যাস আছে যে গ্যাসগুলো সানরেজ থেকে যে হিটটা অ্যাবজর্ব করছে কিন্তু সেই হিটটাকে আর রিলিজ করতে পারছে না। তাহলে যেহেতু অ্যাবজর্ব করছে, রিলিজ করছে না, সেই হিটটা তো এনট্র্যাপড হয়ে থাকছে আর্থ অ্যাটমসফিয়ারের মধ্যে। সেই জন্যই আর্থের টেম্পারেচার গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছে। এই ফিনোমেননটাকেই আমরা বলছি গ্লোবাল ওয়ার্মিং। তাহলে আমি বারবার বললাম কিছু এরকম গ্যাস আছে যেগুলো অ্যাবজর্ব করতে পারে। কোন কোন গ্যাস অ্যাবজর্ব করে, রেসপন্সিবল ফর গ্লোবাল ওয়ার্মিং? প্রথম জোন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডের পরে যেটা বলবো সেটা হচ্ছে মিথেন। দিস গ্যাস ইজ অলসো রেসপন্সিবল ফর গ্লোবাল ওয়ার্মিং। সিএফসি যদি বলি, ক্লোরোফ্লোরোকার্বন, ওজোনের সাথে যেরকম রিলেটেড, সিএফসি কিন্তু গ্লোবাল ওয়ার্মিং এর সাথেও রিলেটেড। ওকে, নেক্সট আমি যদি বলি সেটা হচ্ছে গিয়ে ওয়াটার ভেপার, জলীয় বাষ্পর জন্য গ্লোবাল ওয়ার্মিং হয়। ওজোন অল্প পরিমাণের রেসপন্সিবল ফর গ্লোবাল ওয়ার্মিং। তাছাড়া আর একটা গ্যাস আছে সেটা হচ্ছে অক্সাইডস অফ নাইট্রোজেন। এই গ্যাসগুলো বাদ দিয়ে আর কিন্তু অন্য কোনো গ্যাস গ্লোবাল ওয়ার্মিং এর জন্য রেসপন্সিবল নয়। অনেকের মধ্যে একটা কনফিউশন থাকে, সালফার ডাইঅক্সাইড বলতে পারো, H2S হাইড্রোজেন সালফাইড, অ্যামোনিয়া, এই সমস্ত গ্যাস কিন্তু কোনোভাবেই গ্লোবাল ওয়ার্মিং এর জন্য রেসপন্সিবল নয়। গ্লোবাল ওয়ার্মিং এর জন্য মেনলি রেসপন্সিবল হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, সিএফসি, ওয়াটার ভেপার, ওজোন আর অক্সাইডস অফ নাইট্রোজেন। এই যে কটা গ্যাস আছে এদের মধ্যে গ্লোবাল ওয়ার্মিং এর সব থেকে যে পোটেনশিয়াল, মোস্ট পোটেন্ট, মানে যার এফেক্ট সব থেকে বেশি, সেটা হচ্ছে গিয়ে কার্বন ডাইঅক্সাইড ইজ মোস্ট পোটেন্ট ইন কজিং গ্লোবাল ওয়ার্মিং। নিয়ার অ্যাবাউট 60% of the total global warming effect is caused by carbon dioxide. কার্বন ডাইঅক্সাইড একাই টোটাল এফেক্টের 60% এফেক্টের জন্য দায়ী। তাহলে এইটা থেকেও আমাদের প্রশ্ন হয় যে which gas has the maximum potentiality in causing global warming? বিসিএস এ আসা প্রশ্ন, পরীক্ষায় আসা প্রশ্ন, তখন আনসারটা হবে কার্বন ডাইঅক্সাইড ইজ রেসপন্সিবল। ওকে, তাহলে মোস্ট পোটেন্ট যদি থাকে তখন হবে গিয়ে কার্বন ডাইঅক্সাইড। আর এই যে ওয়াটার ভেপার যেটা আছে, এই ওয়াটার ভেপার হচ্ছে গিয়ে মোস্ট অ্যাবান্ডান্ট গ্যাস ইন কজিং গ্লোবাল ওয়ার্মিং। যতগুলো গ্যাস আছে তার মধ্যে সব থেকে বেশি পরিমাণে অ্যাটমসফিয়ারে যে গ্যাসটা প্রেজেন্ট আছে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য রেসপন্সিবল, সেটা হচ্ছে ওয়াটার ভেপার। গোলাবে না, দুটোই পরীক্ষায় আসা প্রশ্ন। যখন আমাদের প্রশ্নটা দেবে মোস্ট অ্যাবান্ডান্ট গ্যাস ইন কজিং গ্লোবাল ওয়ার্মিং, তখন আনসার হবে ওয়াটার ভেপার। মোস্ট অ্যাবান্ডান্ট, সব থেকে বেশি আছে কোন গ্যাসটা যেটা গ্লোবাল ওয়ার্মিং এর জন্য রেসপন্সিবল, তখন আনসার হবে গিয়ে ওয়াটার ভেপার। আর যখন বলবে গ্লোবাল ওয়ার্মিং এর মধ্যে কোন গ্যাসটার পোটেনশিয়ালিটি সব থেকে বেশি, এফেক্ট সব থেকে বেশি, তখন আনসার হবে গিয়ে কার্বন ডাইঅক্সাইড। মোস্ট অ্যাবান্ডেন্ট গ্রিন হাউস বা গ্লোবাল গ্যাস রেসপন্সিবল ফর গ্লোবাল ওয়ার্মিং ওয়াটার ভেপার, আর মোস্ট পোটেন্ট গ্লোবাল ওয়ার্মিং গ্যাস তখন হবে গিয়ে কার্বন ডাইঅক্সাইড। আমি প্রথমেই বললাম যে কিছু এরকম রেডিয়েশন, সানলাইট থেকে কিছু স্পেসিফিক রেডিয়েশন অ্যাবজর্ব করে যার জন্য গ্লোবাল ওয়ার্মিংটা হয়। কি রেডিয়েশন অ্যাবজর্ব করে সানলাইট থেকে যে রেগুলো আসছে তাদের মধ্যে স্পেসিফিক্যালি বলতে গেলে আমাদের বলতে হবে গিয়ে ইনফ্রারেড রেজ অ্যাবজর্ব করে এই গ্যাসগুলো। আইআর, ইনফ্রারেড রেজ অ্যাবজর্ব করে এই গ্যাসগুলো, কিন্তু এই গ্যাসগুলো এই রেটাকে রিলিজ করতে পারে না। এর ফলে টেম্পারেচার অন দ্য আর্থ সারফেস ইজ ইনক্রিজিং গ্র্যাজুয়ালি। গ্লোবাল ওয়ার্মিং এর এফেক্ট তো আমরা জানি, ড্রাস্টিক চেঞ্জ ইন ক্লাইমেটিক কন্ডিশন হচ্ছে। গ্লোবাল ওয়ার্মিং এর জন্য মেল্টিং অফ দ্য গ্লেশিয়ার ইন দ্য মাউন্টেন ইজ টেকিং প্লেস। মেল্টিং অফ গ্লেশিয়ার হচ্ছে বলে অটোমেটিক্যালি ইনক্রিজ ইন দ্য সি লেভেল হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে এফেক্ট। কিন্তু গ্লোবাল ওয়ার্মিং ইনফ্রারেড রেজ অ্যাবজর্পশনের জন্য হয়। তিনটে পয়েন্ট আমরা অতি অবশ্যই মনে রাখবো। প্রথমটা, ইনফ্রারেড রেজ অ্যাবজর্পশনের ফলে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। সেকেন্ড যেটা,
কার্বন ডাই অক্সাইড হচ্ছে গিয়ে মোস্ট পোটেন্ট গ্যাস ইন কজিং গ্লোবাল ওয়ার্মিং। থার্ড হচ্ছে মোস্ট অ্যাবান্ডান্ট গ্যাস রেসপন্সিবল ফর গ্লোবাল ওয়ার্মিং, তখন আনসারটা হবে গিয়ে ওয়াটার ভেপার। পোটেন্ট আর অ্যাবান্ডান্টের মধ্যে গুলিয়ে যায়, এখানটা আমাদের কিন্তু খুব কেয়ারফুলি আনসার করতে হবে। ট্রিকিলি যখন পোটেন্ট দেয় তখনও কার্বন ডাই অক্সাইড ওয়াটার ভেপার দুটোই অপশনে থাকে, আবার যখন মোস্ট অ্যাবান্ডান্ট গ্যাস বলে ফর গ্লোবাল ওয়ার্মিং তখনও কিন্তু কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার ভেপার দুটোই অপশনে থাকবে। তো আমি যদি কোয়েশ্চেনটা ঠিক না পড়ি, পোটেন্ট না অ্যাবান্ডান্ট আছে, আমাদের কিন্তু আনসারটা ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। সো আমাদেরকে কেয়ারফুলি আগে কোয়েশ্চেন পড়তে হবে ভালো করে, তারপরেই কিন্তু আমরা আনসারটা ঠিক করে করতে পারবো। নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট জায়গায় আসবো আমরা এবার, সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাসের ইউজেস, কোথায় কোথায় কার্বন ডাই অক্সাইড গ্যাস আমরা ইউজ করে থাকি। প্রথম যে ইউজ আমি বলবো কার্বন ডাই অক্সাইডের, সেটা হচ্ছে গিয়ে ড্রাই আইস তৈরি করতে। ড্রাই আইস কি? ড্রাই আইস হচ্ছে এক্স্যাক্টলি সলিড কার্বন ডাই অক্সাইডকে বলা হয় গিয়ে ড্রাই আইস। আর এই ড্রাই আইসের টেম্পারেচার -78 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, -78। আর এই এত লো টেম্পারেচার হওয়ার জন্য ড্রাই আইসকে আমরা ফুড প্রিজারভেশনের কাজে ইউজ করে থাকি। পেরিশেবল ফুড প্রিজারভেশনে ড্রাই আইস ইউজ করা হয়। এটাও পরীক্ষার আসা প্রশ্ন, ড্রাই আইস আসলে কি? তাহলে ড্রাই আইস হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাসটাকে যখন আমি সলিডিফাই করছি, সলিড কার্বন ডাই অক্সাইড হচ্ছে গিয়ে ড্রাই আইস। নেক্সট পরের যেটা বলবো, কার্বন ডাই অক্সাইডকে ইউজ করে আমরা খুব ইম্পর্টেন্ট একটা ফার্টিলাইজার সার তৈরি করে থাকি, সেটা হচ্ছে ইউরিয়া। কিভাবে তৈরি করা হয়? কার্বন ডাই অক্সাইড আর অ্যামোনিয়া এই দুটো গ্যাসে ভেরি হাই প্রেসারে রিয়াকশন করানো হয়। এই হাই প্রেসারে কার্বন ডাই অক্সাইড আর অ্যামোনিয়া এরা দুজনে রিয়াকশন করলে দ্য ফার্টিলাইজার ইউরিয়া ইজ প্রডিউসড। এবং এই যে ইউরিয়া, এই যে ফার্টিলাইজার যেটা তৈরি হলো, এটা যত কিনা নাইট্রোজেনাস ফার্টিলাইজার আছে, যে ফার্টিলাইজারগুলো নাইট্রোজেন সাপ্লাই করে, এই সমস্ত নাইট্রোজেনাস ফার্টিলাইজারের মধ্যে ইউরিয়া হচ্ছে বেস্ট। কেন? কারণ ইউরিয়াতে নাইট্রোজেন পার্সেন্টেজ সব থেকে বেশি আছে। ইউরিয়ার মধ্যে নাইট্রোজেন আছে নিয়ার অ্যাবাউট 47%। তাহলে এই প্রশ্নটাও আমাদের পরীক্ষায় আসা প্রশ্ন, যে কোন ফার্টিলাইজার হ্যাজ দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ অফ নাইট্রোজেন। তাহলে আনসারটা হবে গিয়ে ইউরিয়া। ইউরিয়ার মধ্যে নিয়ার অ্যাবাউট 47% আমার নাইট্রোজেন প্রেজেন্ট থাকে। নেক্সট পরের পয়েন্টে যাই। পরের ইউজ যেটা, সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাসকে আমরা ইউজ করে থাকি কার্বোজেন তৈরি করতে। কার্বোজেনটা কি? নিয়ার অ্যাবাউট 90 থেকে 95% অক্সিজেন আর 5 থেকে 10% মতন কার্বন ডাই অক্সাইডের মিক্সচারকে বলা হয় গিয়ে কার্বোজেন। এই কার্বোজেন, এটার ইউজ কোথায়? কার্বোজেন কি ইউজ করা হয়? কার্বন মনোঅক্সাইড পয়জনিং এর অ্যান্টিডোট হিসাবে আমরা ইউজ করে থাকি। কার্বন মনোঅক্সাইড তো জানি ভেরি ভেরি হার্মফুল গ্যাস, হেমোগ্লোবিনের সাথে কম্বাইন করে কার্বক্সি হেমোগ্লোবিন তৈরি করে। এর ফলে অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি ব্লাডের কমে যায়। তাই যে কার্বক্সি হেমোগ্লোবিন যেটা তৈরি হলো, সেখান থেকে তো আবার হেমোগ্লোবিনকে রিট্রিভ করতে হবে। তখন পেশেন্টদের তোমার রেসপিরেশন স্টিমিউলেট করা হয় ইউজিং কার্বোজেন। ওকে, কার্বন মনোঅক্সাইডের অ্যান্টি পয়জনিং এজেন্ট হিসাবে আমরা কার্বোজেন ইউজ করে থাকি টু স্টিমিউলেট রেসপিরেশন। এই রেসপেক্টে বলে থাকি কার্বন মনোঅক্সাইড এর আরেকটা কমন নাম আছে। এই কার্বন মনোঅক্সাইডকে বলা হয় গিয়ে সাইলেন্ট কিলার। প্রথমেই বলেছিলাম কার্বন ডাই অক্সাইডকে ফিক্সড এয়ার বলা হয়। সিমিলারলি
কার্বন মনোঅক্সাইডকে বলা হয় গিয়ে সাইলেন্ট কিলার। ওকে, নেক্সট পরের পয়েন্ট, কার্বন ডাই অক্সাইডকে ইউজ করা হয় অ্যাজ সলিউট ইন কোল্ড ড্রিঙ্কস। কার্বন ডাই অক্সাইড ইজ ইউজড অ্যাজ সলিউট ইন কোল্ড ড্রিঙ্কস। কার্বন ডাই অক্সাইডকে কোল্ড ড্রিঙ্কসে সলিউট হিসাবে আমরা ইউজ করে থাকি। যেমন কি আমরা যে কোনো কোল্ড ড্রিঙ্কসের বোতল ঝাঁকিয়ে খুলে একটা ইফারভেসেন্স হয়, প্রচুর গ্যাস বেরোয়, ওই যে গ্যাস যেটা সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তাহলে সলিউট পার্টিকেল ইন কোল্ড ড্রিঙ্কস হচ্ছে গিয়ে কার্বন ডাই অক্সাইড। তাছাড়াও কার্বন ডাই অক্সাইডকে ইউজ করা হয় টু এক্সটিংগুইশ ফায়ার। আগুন নেভানোর কাজে আমরা কার্বন ডাই অক্সাইড গ্যাস ইউজ করে থাকি। ডিরেক্টলি কার্বন ডাই অক্সাইড হয় না, ফায়ার এক্সটিংগুইশারে অন্য জিনিস থাকে, তো কার্বন ডাই অক্সাইডকে আগুন নেভানোর কাজে ইউজ করে থাকি। সাধারণত সোডিয়াম কার্বনেট, বাইকার্বনেট বলে একটা কম্পাউন্ড আছে যেটা খুব সহজে কার্বন ডাই অক্সাইড প্রডিউস করতে পারে, সেটাই ওই ফায়ার এক্সটিংগুইশারের মধ্যে থাকে। সব থেকে কমন যে ফায়ার এক্সটিংগুইশার আমরা ইউজ করে থাকি সেটা হচ্ছে গিয়ে তোমার ড্রাই পাউডার ফায়ার এক্সটিংগুইশার। এই ড্রাই পাউডার ফায়ার এক্সটিংগুইশারের মধ্যে আমাদের থাকে গিয়ে বালি আর বেকিং সোডা। কি কি থাকে বললাম? ড্রাই পাউডার ফায়ার এক্সটিংগুইশারের মধ্যে স্যান্ড থাকে আর বেকিং সোডা থাকে। এই বেকিং সোডাটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, NaHCO3। সোডিয়াম বাইকার্বনেট থেকে কার্বন ডাই অক্সাইড রিলিজড হবে, যে কার্বন ডাই অক্সাইডটা আগুন এক্সটিংগুইশ করতে পারবে। এই রেসপেক্টে বলি, যে কোনো ধরনের ফায়ার এক্সটিংগুইশ করার জন্য বালি কিন্তু সব থেকে বেস্ট। ওকে, সেটা পেট্রোলিয়াম ফায়ার বলো কি সেটা ইলেকট্রিক সার্কিটের ফায়ার বলো, কিন্তু বালি সব জায়গায় তো ইউজ করা যায় না, কিন্তু যে কোনো ধরনের আগুন এক্সটিংগুইশ করার জন্য বালি বেস্ট। ড্রাই পাউডার ফায়ার এক্সটিংগুইশারে সেজন্য আমাদের বালির সাথে বেকিং সোডা দেওয়া থাকে, বেকিং সোডা থেকে কার্বন ডাই অক্সাইড ইউজ করি। তো কার্বন ডাই অক্সাইডের আর একটা ইউজ আমরা তাহলে গেল গিয়ে তোমার টু এক্সটিংগুইশ ফায়ার। ওকে, এখান থেকেও প্রশ্নটা দেয় যে কোন গ্যাসকে আমরা ফায়ার এক্সটিংগুইশ করতে ইউজ করা হয়, সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। দিস পয়েন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো কার্বন ডাই অক্সাইড বলার সময়ও আমি মোটামুটি যা যা প্রশ্ন আসে পরীক্ষায় এসেছে সেগুলো আমি মোটামুটি তোমাদের বলে দিয়েছি। এরকমভাবেই আমরা যদি এই গ্যাস দুটো, যে দুটো গ্যাস আজকে আলোচনা করলাম, ওজোন আর কার্বন ডাই অক্সাইড, এই দুটো যদি পড়তে থাকি, মোটামুটি কম্পিটিটিভ ফিল্ডে আমাদের যে প্রশ্নগুলো আসে সেটা আমরা করতে পারবো, নিঃসন্দেহে কভার করা যাবে। হ্যাঁ, বিকজ ডিটেলসেই আমরা গ্যাসগুলো সম্পর্কে জেনে নিচ্ছি। তাই ম্যাম, আজ তো সময় শেষ একদম, তাই আজকের কেমিস্ট্রি ক্লাস এখানেই শেষ করতে হচ্ছে। ডেফিনেটলি যে গ্যাসগুলো আমাদের এখনো বোঝা বাকি রয়ে গেল, নেক্সট ডেতে আমরা সেটা আলোচনা করব। অনেক ধন্যবাদ ম্যাম অনলাইন ক্লাসে আসার জন্য। আপনারা সকলে ভালো থাকুন। সময় আজকে শেষ, আবার দেখা হবে নেক্সট সাবজেক্টের নেক্সট ক্লাসে। আর কোনো সাবজেক্টের এরই পাশাপাশি আমরা জানি যে 1 ঘন্টায় তো সম্পূর্ণ হওয়া সম্ভব নয়, তার জন্য অনলাইন ক্লাসেস আপনাদের জন্য চলতেই থাকবে। সঙ্গে থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন চেতনা টিভি। নমস্কার।